আচ্ছা, এবার শুরু করছি ইউনিট 2। এর মধ্যে প্রথম হচ্ছে, আমি আগের দিন পড়িয়েছিলাম অডিট কাকে বলে, অডিটের বিভিন্ন অবজেক্টিভ কি, বা অডিটটা কেন করব, এই সমস্ত। আজকে আমরা ইউনিট 2-র মধ্যে দেখছি একটা চার্ট দিলাম তোমায়, তোদের এই চার্টটা দিলাম, চার্টটা কিন্তু মনে রাখবি, এই চার্টটা অনুযায়ী পুরো ইউনিট 2টা আমরা পড়াবো। এর মধ্যে রয়েছে দেখ অডিট। অডিটকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অডিট বাই অ্যান আউটসাইড পারসন, দেখা যাচ্ছে অডিট বাই অ্যান আউটসাইড পারসন, দেখতে পাচ্ছিস তোরা? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। Yes, sir. আচ্ছা, অডিট বাই অ্যান আউটসাইড পারসন। আর একটা হচ্ছে অডিট ইউজুয়ালি বাই দি এমপ্লয়ি অফ দি কনসার্ন, যাকে আমরা ইন্টারনাল অডিটর বলে থাকি। তাহলে এই অডিটর যারা অডিট করে, যারা খাতাপত্র দেখতে আসে, হিসাবের খাতাপত্র, যে কোম্পানিতে কোনো ফ্রড হচ্ছে কি না, কোম্পানির প্রফিটটা জেনুইন দেখানো হয়েছে কি না, এই সমস্ত দেখার জন্য যে লোকেরা দায়ী, দোজ পার্সন হু আর রেসপন্সিবল, তাদেরকে আমরা অডিটর বলে থাকি। নিরীক্ষক বলা হয় অডিটর। এই নিরীক্ষক বা অডিটর, এই অডিটটা আমরা সাধারণত দুটো শ্রেণীতে ভাগ করেছি অডিটরকে। একটা হচ্ছে ইন্টারনাল অডিটর আর একটা হচ্ছে এক্সটার্নাল অডিটর। ইন্টারনাল অডিটর হচ্ছে বিভিন্ন কোম্পানিতে তারা নিজেরা কিছু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রেখে দেয়, বা কর্মী হিসাবে রেখে দেয় চার্টার্ড অ্যাকাউন্টকে, বা কোনো বিকম পাস করা বা এমকম পাস করা বা সিএ বা অথবা অন্য প্রফেশনাল ডিগ্রি নেওয়া কোনো ব্যক্তিকে তারা এমপ্লয় করে রেখে দেয়। তারা কি করে, ওই কোম্পানি হিসেবটা দেখাশোনা করে। দেখা যায় তাদের অ্যাকাউন্টস ক্লার্ক হিসেবটা করে, এবং সেটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য ইন্টারনাল অডিট সিস্টেম ওদের রয়েছে, এবং সেইগুলোকে ভেরিফাই করছে ইন্টারনাল অডিটর। কি বোঝা যাচ্ছে আমার কথাটা? সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। The total audit works are conducted internally. Therefore, they employ one person who has a good qualification. The qualification, suppose मान लो कि बीकॉम पास है, एमकॉम पास हो सकता है, सीए पास हो सकता है, ऐसा जिसके who are actually related to audit works. আর একটা হচ্ছে এক্সটার্নাল অডিটর, অর্থাৎ যাকে আমরা চিনি না, বাইরে থেকে কোনো একজন ব্যক্তিকে एम्प्लॉय करा है, किसी को अपॉइंट किया जा सकता है, उसको एक्सटर्नल ऑडिटर कहा जाता है, जो जिसको इनवाइट किया जाता है जो ऑडिट करने के लिए। द पर्टिकुलर पर्सन हु वाज एम्प्लॉयड एंड प्रैक्टिकली एन एक्सटर्नल पर्सन हु इज टू लुक आफ्टर द ऑडिट वर्क्स ऑफ द কোম্পানি, তাকে এক্সটার্নাল অডিটর বলা হয়। আমরা জেনারেলি কি দেখি, এখানে একটা অডিট ফার্ম দেখি, অডিট ফার্ম। এই অডিট ফার্মের মধ্যে যারা রয়েছে তাদের মধ্যেই কেউ এসে আমাদের অডিটটা করে দেয়, অডিট ফার্মের সাথে যোগাযোগ করা হয়। আচ্ছা, কোম্পানি অডিট কারা করতে পারে? তারা অ্যাপ্লাই করে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, এবং সেখান থেকে তাদেরকে সিলেক্ট করা হয়, এবং সিলেক্ট করার পরে তারা অডিট করতে আসে। যাক গিয়ে, এইবার আমি দেখছি কি, যে এক্সটার্নাল অডিট যেটা রয়েছে সেইটা দেখো 5 রকম ভাগে ভাগ করা হয়েছে। একটা বলছে অডিট অন দি বেসিস অফ অর্গানাইজেশন, দেখতে পাচ্ছ? অডিট অন দ্য বেসিস অফ অর্গানাইজেশন, অর্থাৎ অর্গানাইজেশনের ওপর নির্ভর করে অডিটটা করা হয়। 2 নম্বর হচ্ছে অডিট অন দ্য বেসিস অফ টাইম, অডিট অন দ্য বেসিস অফ টাইম, সময়ের ওপর নির্ভর করে অডিট করা হয়। 3 নম্বর হচ্ছে অডিট অন দ্য বেসিস অফ লিগাল অ্যাসপেক্ট। আর 4 নম্বর হচ্ছে অডিট অন দ্য বেসিস অফ নেচার অ্যান্ড স্কোপ। আর 5 নম্বর হচ্ছে অডিট অন দ্য বেসিস অফ স্পেসিফিক অবজেক্ট। এই 5টা ভাগে ভাগ করা হয়েছে। আমরা প্রথমটা আলোচনা করছি, অডিট অন দি বেসিস অফ অর্গানাইজেশন।
অর্গানাইজেশনের দিক থেকে যদি আমরা দেখি দুটো অর্গানাইজেশন হয়, একটাকে বলা হয় নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, একটা গভর্নমেন্টের অর্গানাইজেশন। গভর্নমেন্ট মানে স্টেট গভর্নমেন্ট হতে পারে অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, আর নন গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট নয়, প্রাইভেট বডির ওপরে রয়েছে, বিভিন্ন কোম্পানি রয়েছে, যেমন প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানি। সেই কোম্পানিগুলোর যে অডিট করা হয় সেটাকে আমরা নন গভর্নমেন্ট অডিট বলা হয়। এইটা আবার দুটো ভাগে ভাগ করেছে, একটা স্ট্যাচুটারি অডিট, আরেকটা বলা হয় নন স্ট্যাচুটারি অডিট। এবার স্ট্যাচুটারি অডিট কাকে বলে? যে অডিটটা কম্পালসারি এবং বিশেষ স্ট্যাটিউট দ্বারা পরিচালিত। দ্যাট পার্টিকুলার অডিট ইজ ডাইরেক্টেড বাই এ স্পেশাল স্ট্যাটিউট, দ্যাট মিনস স্পেশাল লস, অ্যান্ড ইট ইজ কম্পালসারি। এটাকে বলে স্ট্যাচুটারি অডিট। আরেকটা করে নন স্ট্যাচুটারি অডিট, মানে কি কম্পালসারি নয়, তুমি অডিট করলে ইচ্ছে যদি করে তাহলে তুমি করতে পারো, না হলে নাও করতে পারো। ইট অ্যাবসলিউটলি ডিপেন্ডস অন দি টার্মস অ্যান্ড কন্ডিশন অফ দি ওনার। মালিক যে আছে, যেমন ধরো সোল ট্রেডার মানে হচ্ছে তোমার একটা দোকান আছে বা তোমার একটা প্রাইভেট ব্যবসা আছে, সেই ব্যবসার তুমি অডিট করাবে কি করাবে না সেটা তোমার ওপর নির্ভর করছে। পার্টনারশিপ মানে দুই বা ততোধিক ব্যক্তি মিলে একটা পার্টনারশিপ ফার্ম করলো। ইট ইজ নট কম্পালসারি টু কন্ডাক্ট এ অডিট ফর এ পার্টনারশিপ ফার্ম, ইট মে অর মে নট, তার উপর নির্ভর করছে। আরেকটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি যদি কোনো কারবার থাকে, হ্যাঁ, ধরো কেউ এক্সপোর্ট আর ইম্পোর্টারে কাজ করে অথবা কেউ সাধারণ ব্যবসা করে, তাহলে সেইগুলোর যদি অডিট সে করতে চায় তাহলে করতে পারে, না করলেও করতে পারে। কি ঠিক আছে কি? সুপ্রতিম দাস, ইয়েস স্যার, ঠিক আছে। কোনো জায়গায় অসুবিধা থাকলে বলো, কোনো জায়গায়। না, অসুবিধা নেই। আচ্ছা, কারো কোনো প্রবলেম নেই। থাকলে বলো। অশ্বিনী ভারতী, না স্যার। আচ্ছা, আর শ্রেয়া কোনো অসুবিধা নেই তো? না স্যার। আচ্ছা, রেখা চৌহান, রেখা কোনো অসুবিধা আছে? রেখা চৌহান, নীলাঞ্জন, না স্যার, নো প্রবলেম। আচ্ছা, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা দেখলাম কিছু আছে কম্পালসারি করতেই হবে, আর কিছু অডিট আছে কম্পালসারি নয়, নাও করা যেতে পারে। তাহলে তোমাদের যদি প্রশ্ন দেয় যে নন স্ট্যাচুটারি মানে অডিট করতেই হবে এমন নয়, তাহলে যে কোনো দুটো উদাহরণ দাও। গিভ এনি 2 examples অফ নন স্ট্যাচুটারি অডিট। রোশন পণ্ডিত, ইয়েস স্যার, বলুন। তুমি বলো যে দুটো নন স্ট্যাচুটারি মানে করতেই হবে এমন ব্যাপার নেই, দুটো নাম বলো যারা অডিট করাতেও পারে নাও করাতে পারে। স্যার, পার্টনারশিপ আর আরেকটা হচ্ছে আপনার হচ্ছে কি মুদিখানা দোকান। সোল প্রপার্টারশিপ, পার্টনারশিপ, হ্যাঁ ঠিকই বলেছ। তাহলে আর বলো, নীলাঞ্জন বলো যে কোনো একটা উদাহরণ দাও যে তাকে করাতেই হবে। নীলাঞ্জন, স্যার, তাকে করাতেই হবে অডিট, এমন একটা উদাহরণ দাও। করতেই হবে। ওই যে বললাম স্ট্যাচুটারি, হ্যাঁ স্যার। উদাহরণ দাও। এক্ষুনি বোঝালাম তো। আচ্ছা, এই যে স্ট্যাচুটারি দেখো, জয়েন্ট স্টক কোম্পানি। আচ্ছা, জয়েন্ট স্টক কোম্পানি তাকে করাতেই হবে, 4টা ফলো করবে। একটা হচ্ছে ট্রাস্ট অর্গানাইজেশন, তাকে করাতেই হবে। আরেকটা হচ্ছে অর্গানাইজেশন আন্ডার স্পেশাল স্ট্যাটিউট, অর্থাৎ স্পেশাল নিয়ম অনুযায়ী যেই কোম্পানিগুলো তৈরি হচ্ছে তাদেরকে করাতেই হবে। ঠিক আছে, এই 3টের ক্ষেত্রে আমাকে অডিট করাতেই হবে। এখানে কোনো অপশন নেই যে করাবো কি করাবো না, কি বোঝা গেল? কোনো অপশন নেই, এই 3টেকেই করাতেই হবে। করাতেই হবে। এর জন্য দেখো স্ট্যাচুটারি লেখা আছে। স্ট্যাচুটারি মানে হচ্ছে স্পেশাল আইন বলবৎ করা হয়েছে এবং দে মাস্ট কন্ডাক্ট অডিট। ঠিক আছে? হ্যাঁ স্যার। अमित सर। अग्रवाल, समझ में आ गया तो? अमित, हाँ सर। समझ में आ गया? हाँ पूरा? सर। আচ্ছা, এইবার দেখো আরেকটা ব্যাপার, অন দি বেসিস অফ, একদম লাস্টের পার্টটা দেখছি দেখো, অন দি বেসিস অফ স্পেসিফিক অবজেক্টিভ, কোনো স্পেসিফিক অবজেক্টিভের ওপর তোমার অডিট হয়।
দেখো এই এতগুলো অবজেক্টিভ আছে, এই এতগুলো অবজেক্টিভের বিভিন্ন রকম নাম দেওয়া হয়েছে। তোমার বইয়ের মধ্যে যত সিলেবাস আছে এই সিলেবাসটাই এইটা 4টা বলতে পারো। দেখো ক্যাশ ট্রানজ্যাকশন অডিট আছে, ব্যালেন্স শিট অডিট আছে, স্ট্যান্ডার্ড অডিট, তারপরে হিউম্যান রিসোর্স অডিট, কস্ট অডিট, ম্যানেজমেন্ট অডিট, সিস্টেম অডিট, সোশ্যাল অডিট, প্রপ্রাইটারি অডিট, পারফরমেন্স অডিট, ট্যাক্স অডিট, ফার্ম অডিট, স্পেশাল অডিট, এনার্জি অডিট, আর হচ্ছে এমপ্লয়মেন্ট এনভায়রনমেন্ট অডিট। এগুলো অডিটে এতগুলো ভাগ স্যার? হ্যাঁ, তার মানে কি এই এত ধরনের অডিট হতে পারে। ঠিক আছে, তোমাকে যদি বলে প্রশ্ন জিজ্ঞাসা করে যে কোনো 2 রকমের অডিটের নাম বলো, তখন তুমি এতগুলোর মধ্যে যে কোনো 2টো নাম বলে দেবে। কস্ট অডিট বলতে পারো, কস্ট অডিট, অথবা তোমার ব্যালেন্স শিট অডিট বলতে পারো, অথবা হিউম্যান রিসোর্স অডিট বলতে পারো। হ্যাঁ, ঠিক আছে, যে কোনো ইচ্ছা বলতে পারি। যে কোনো ফার্ম অডিট বলতে পারো, ট্যাক্স অডিট বলতে পারো। আমি চেষ্টা করবো এইগুলোকে ছোট ছোট করে বোঝাবার। এইগুলো কিন্তু অন্য স্যাররা বোঝাবেন, যে বিভিন্ন যাদের ভাগে যেরকম আছে বোঝাবেন। ঠিক আছে, তাও আমি চেষ্টা করব কিছু কিছু ছোট করে বোঝাবার। তারপর দেখো এইখানে যে অন দি বেসিস অফ টাইম, দেখতে পাচ্ছ সময়ের উপর নির্ভর করে অডিটকে কটা ভাগে ভাগ করেছে, 3টে। দেখতে পাচ্ছ, একটাকে বলে কন্টিনিউয়াস অডিট, একটাকে বলে কন্টিনিউয়াস অডিট, একটাকে বলে পিরিয়ডিক্যাল অডিট, আর একটাকে বলে ইন্টারিম অডিট। ইন্টারিম অডিট দেখো আমি সবগুলো একটু একটু করে আলোচনা করছি। কন্টিনিউয়াস অডিট মানে কি, যে কোনো কোম্পানিতে সব সময় অডিট চলে। ধরো যখনই অ্যাকাউন্ট করা হলো, অ্যাকাউন্টসটা করা হচ্ছে, কোনো ক্যাশ ট্রানজ্যাকশন হচ্ছে, ধরো আমি একটা স্কুল আছে, সেই স্কুলে অডিট হচ্ছে। সেই স্কুলে যদি অডিট হয় তাহলে এইটা কি ধরনের, এটা হচ্ছে ওই স্কুলটা হচ্ছে স্পেশাল স্ট্যাটিউট অনুযায়ী চলছে। আমরা যদি দেখো ট্রাস্ট বা ট্রাস্ট অনুযায়ী, ট্রাস্ট অর্গানাইজেশন আমরা বলেছিলাম, ট্রাস্ট অর্গানাইজেশনের মধ্যে কোনগুলো হতে পারে, স্কুল হতে পারে, কলেজ হতে পারে, হসপিটাল হতে পারে, চ্যারিটেবল ইনস্টিটিউশন হতে পারে, যেখানে বিনা পয়সায় পড়ানো হচ্ছে। ঠিক আছে, এই ট্রাস্ট অডিট হতে পারে, এই যে ট্রাস্ট অডিট, ট্রাস্ট অডিটের আন্ডার হতে পারে। এবার সেখানে যখন অডিট হবে, ধরো এই 1 মাসের ফিসটা কেউ লিখলো, যে কোন কোন ছাত্র ফিস দিয়েছে সেইগুলো ক্যাশবুকে লিখছে। আবার আরেকজন কি করছে, সেইটাকে চেক করতে চলে যাচ্ছে। কি আমার কথাটা বোঝা যাচ্ছে? ধরো মিস্টার এ সে লিখে যাচ্ছে এইগুলো, আর মিস্টার বি আরেকজন আছে, সে কি করছে, সেগুলোকে চেক করছে যে লেখা ঠিক হয়েছে কিনা, ভুল ভালো হয়েছে কিনা। একজন লিখছে আরেকজন চেক করছে, কন্টিনিউয়াসলি করে চলেছে। সেটাকে বলে কন্টিনিউয়াস অডিট। অডিট মানে কি, চেক করা, তাই না? তুমি যে কাজটা করছো সেই কাজটা ঠিক হলো কিনা, কোনো জায়গায় ভুল হলো কিনা, সেইটা চেক করার জন্য হচ্ছে অডিট। সেটাই অডিট। আমি আগের দিনই বলেছিলাম যে অডিট মানেই হচ্ছে চেকিং অর ভেরিফিকেশন অফ অ্যাকাউন্টস। অ্যাকাউন্টসটা ঠিকমতো করেছো কিনা সেটা চেক করা, ভেরিফাই করা, এইটা হচ্ছে অডিটের কাজ, 1 নম্বর কাজ। আর 2 নম্বর হচ্ছে কেউ ফাঁকি দিয়েছে কিনা, চুরি করেছে কিনা, সেইটা দেখার জন্য একটা অডিটের কাজ। ঠিক আছে, অডিটের 2টো কাজ। তাহলে কন্টিনিউয়াস অডিটটা বুঝতে পারলে তো সবাই? ক্লিয়ার স্যার। আচ্ছা, এইবার চলে আসছি আমি পিরিয়ডিক্যাল অডিট। পিরিয়ডিক্যাল অডিট মানেই হচ্ছে একটা পিরিয়ড, ধরো জানুয়ারি মাসে একটা হবে, ফেব্রুয়ারিতে একটা হবে, মার্চে হবে, এই রকম। ঠিক আছে, মানে প্রত্যেক মাসে অডিট করা হলো। অথবা অনেকে ধরলো কি না জানুয়ারিতে হবে না, আমি মনে করলাম যে মার্চে হলো, তারপরে আবার 2 মাস পরে আবার হলো, এইভাবে ওরা ঠিক করলো। এটাকে বলে পিরিয়ডিক অডিট। ক্লিয়ার? যে একটা পিরিয়ডের মধ্যে হবে, যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে যতগুলো ট্রানজ্যাকশন ঘটেছে সেইগুলো অডিট হবে পরের মাসে। আবার ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে সেটা পরের মাসে হবে। সেটাকে বলে পিরিয়ডিক্যাল অডিট। ক্লিয়ার হয়েছে? মানে একটা সময় ধরে, পিরিয়ড মানে সময় ধরে, 1 তারিখ থেকে 31শে জানুয়ারি পর্যন্ত যত ট্রানজ্যাকশন হয়েছে সেটা ফেব্রুয়ারি মাসে অডিট হবে। তাহলে সেটা পিরিয়ড ধরে হলো না? আরেকটা হচ্ছে কি, ইন্টারিম অডিট। ইন্টারিম অডিট হচ্ছে, ধরো অডিটটা হয় বছরের শেষে, যখন সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে যায় তখন অডিট হয়। এবার মনে করা হলো তার আগে একটা অডিটের দরকার, যে সত্যি কাজগুলো ঠিক হয়েছে কিনা। তখন ওরা ঠিক করলো যে হয়তো নভেম্বরে গিয়ে একটা অডিট করবে। ক্লিয়ার? সেটা কোম্পানি বোর্ড অফ ডাইরেক্টর ঠিক করবে বা তারাও ঠিক করতে পারে। তাহলে ঠিক করলো যে নভেম্বর মাসে একটা অডিট করবে, তখন সেটাকে বলবো ইন্টারিম অডিট। মানে 2টো অডিটের মাঝখানে যে অডিট,
সেটাকে বলা হয় ইন্টারিম। ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা, সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, রোশন পণ্ডিত, রোশন পণ্ডিত, ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা রেখা চৌহান, রেখা, রেখা কথাই বলছে না। আচ্ছা আচ্ছা, চিরাগ গুপ্তা, চিরাগ, চিরাগ গুপ্তা, মনোজ মন্ডল। হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা, না অসুবিধা হলে বলবে। এইবার আমরা চলে আসি, দেখো জয়েন্ট স্টক কোম্পানি। এইবার চলে এলাম এর মধ্যে। ও আরেকটা এখানে আছে, দেখো অন দি বেসিস অফ লিগাল অ্যাসপেক্ট। লিগাল অ্যাসপেক্ট মানে কি, আইনের দিক থেকে যে করা উচিত কি উচিত না। আইনের দিক থেকে যদি বলা হয়, এটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, এটা কম্পালসারি, একটা ভলেন্টারি। কম্পালসারি মানে করতেই হবে, আইন বলছে তোমাকে করতেই হবে। আর ভলেন্টারি মানে হচ্ছে তুমি করতেও পারো বা নাও করতে পারো। ক্লিয়ার? এটা হচ্ছে লিগাল স্ট্যাটাস। তারপর এটা দেখো অন দি বেসিস অফ নেচার অ্যান্ড স্কোপ। অন দি বেসিস অফ নেচার অ্যান্ড স্কোপ অর্থাৎ তোমার ব্যবসাটা কত বড়, সেই বড় অনুযায়ী তোমাকে ভাগ করে নিতে হবে। একটা হচ্ছে কমপ্লিট অডিট, পুরোপুরি একটা অডিট করতে হবে। একটা পার্সিয়াল মানে কি, অল্প অল্প করে অডিট করলে তারপরে গিয়ে লাস্টে পুরো অডিট করলে, এটাকে বলে পার্সিয়াল অডিট। কি সবার ক্লিয়ার? স্যার এটা আরেকবার বলুন না স্যার। কমপ্লিট অডিট মানে পুরো কাজের ওপরে কমপ্লিট একটা অডিট হচ্ছে। আর পার্সিয়াল মানে কি, আমি ক্যাশ বুক অডিট করলাম একবার, আবার সেলস বুক একটা অডিট করলাম, অথবা অন্য অ্যাসেট দিকটা দেখলাম একবার, একবার লায়াবিলিটি দিক দেখলাম। যেখানে বড় বড় অর্গানাইজেশন হয় সেখানে তো একসাথে দেখা অসুবিধা হয়ে যায়, তখন ওরা ইন্টারনালি পার্সিয়াল অডিট করে। পার্সিয়াল অডিট মানে কি, Okay, sir. বিভিন্ন অংশে ভাগ করে নেয় অডিটটাকে। ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, এইবার আমি চলে আসি জয়েন্ট স্টক কোম্পানি, এইটা অর্থাৎ স্ট্যাচুটারি অডিট, যেটা করতেই হবে। দেখো আমি লিখে দিয়েছি স্ট্যাচুটারি অডিট, an audit which is authorized and governed by law and which is compulsory under the statute called statutory audit. এই যে স্ট্যাটিউট মানে কি, আইন, আইনের মধ্যে থেকে তাকে কম্পালসারি মানে করতেই হবে, এইটাকে বলা স্ট্যাচুটারি অডিট। ক্লিয়ার? আইন বলছে তোমাকে অডিট করতেই হবে, তার জন্য এটাকে স্ট্যাচুটারি অডিট বলা হয়। এই স্ট্যাচুটারি অডিটের মধ্যে কি বলেছিলাম, জয়েন্ট স্টক কোম্পানি পড়ছে, ট্রাস্ট পড়ছে, আর হচ্ছে তোমার অর্গানাইজেশন আন্ডার স্পেশাল স্ট্যাটিউট, এই তিনটে পড়ছে। এই তিনটের অডিট করতেই হবে। এইবার এর মধ্যে কি পড়তে হবে, স্কোপ, কোয়ালিফিকেশন অফ অডিটর, তারপরে হচ্ছে অডিটর, তারপরে হচ্ছে রাইটস অ্যান্ড ডিউটিস অফ অডিটর, এগুলো সব অন্য স্যাররা করাবেন। তারপর লায়াবিলিটিস অফ অ্যান অডিটর, রেমুনারেশন অফ অ্যান অডিটর, আর অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড রিমুভাল অফ অডিটর। অর্থাৎ অডিটর হতে গেলে কি কোয়ালিফিকেশন দরকার। ক্লিয়ার? তাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে, না হলে কিন্তু এক্সটার্নাল অডিটর হওয়া যায় না। রাইটস অ্যান্ড ডিউটিস মানে তার কি করণীয়, সে কি করতে পারে। লায়াবিলিটির মানে হচ্ছে সে যদি ভুল করে তাহলে কি হবে, তার কি পানিশমেন্ট হবে, তার কি দায় আছে। সে যদি না খাতা দেখে বললো ঠিক আছে, তারপরে দেখা গেল কোনো জায়গায় হয়তো চুরি হয়ে গেছে, কি বুঝতে পেরেছো, তখন সেই দায়টা কতটা তাকে নিতে হবে। রেমুনারেশন মানে হচ্ছে তার মায়না কত হবে, অর্থাৎ সে অডিট করছে, সেই অডিটের ফিস তাকে কত দিতে হবে। ইন্টারনাল অডিটর যে, তাকে কিন্তু মাসে মায়না দেওয়া হয়, আর এক্সটার্নাল অডিটর মানে হচ্ছে তাকে ফিস দেওয়া হয়। ঠিক আছে? যে সে একটা অডিট করতে আসছে স্কুলের, তাকে বলা হলো, সে তখন দর কষাকষি করবে, মোটামুটি দেখা গেল 30,000 টাকা সে নিল, কি 1 লাখ টাকা নিল, তাহলে সেই হিসাবে অডিটর হয়। অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড রিমুভাল, অডিটরকে কে অ্যাপয়েন্টমেন্ট দেয় এবং কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হয়, আর হচ্ছে কিভাবে তাড়ানো যায়। একবার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল, সহজে কিন্তু তাড়ানো যাচ্ছে না, কিন্তু সে বদমাইশি করছে, তাহলে তাকে কিভাবে তাড়ানো যাবে। ঠিক আছে? অডিটর যে সবাই ভালো হবে এমন তো কোনো কথা নেই। স্কোপ মানে হচ্ছে যে অডিটের আন্ডারে কি কি পড়ছে, কোন কোন জিনিসগুলো আমাকে অডিট করতে হবে, সেই এরিয়াটা। কি বোঝা গেল? ঠিক আছে? তারপরে চলে আসছি জয়েন্ট স্টক অডিট। দেখো, অ্যাকর্ডিং টু কোম্পানিজ অ্যাক্ট
এটা 2013 হবে, হ্যাঁ 2013 অনুযায়ী একটা আইন পাস হয়েছে, তখন আবার এটা কোম্পানিজ আইনটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে? 2013 হয়েছে, আগে কত ছিল? 1956 সালের আইন ছিল, সেই আইনটা পরিবর্তন হলো 2013-তে, ঠিক আছে? 2013-তে পরিবর্তন হলো। তাহলে এই 2013 বলছে ইট ইজ কম্পালসারি টু অ্যাপয়েন্ট এ কোয়ালিফাইড প্রফেশনাল অডিটর। দেখতে পাচ্ছ, কোয়ালিফাইড হতে হ্যাঁ, হবে। স্যার। এইবার ধরো আমি একটা বললাম, কেউ সিএ পাস করে বসে আছে, তাহলে চার্টার্ড অ্যাকাউন্টেন্টসে পাস, তাকে কি সে অডিটর হতে পারে? না, পারে না, কারণ সে কোনো ফার্ম খুলতে হবে, অর্থাৎ প্রফেশনাল হতে হবে, ঠিক আছে? প্রফেশনাল, যেমন যে ডাক্তারি পাস করেই কিন্তু ডাক্তার হওয়া যায় না, তাকে কিন্তু একটা নাম্বার নিতে হয়, অর্থাৎ মেডিকেল কাউন্সিলের মেম্বার হতে হয়। ক্লিয়ার? ওকালতি পাস করেই কিন্তু কোর্টে যেতে পারে না, তাহলে বার কাউন্সিলের মেম্বার হতে হয়। কি আমার কথাগুলো বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার বুঝেছি। তুমি দেখবে ডাক্তার একটা নাম্বার দেয়, ধরো 1252 এ বলে একটা নাম্বার দিল, সই করলো, তার এইটা দেখেই বোঝা যাবে যে এই ডাক্তার, এই নাম্বার তার, মানে এই নাম্বারে তুমি ইন্টারনেটে সার্চ করলে ওই ডাক্তারের নাম পেয়ে যাবে, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ স্যার, ওকে স্যার। আচ্ছা, এবং এইটা কোথায় আলোচনা করা হয়েছে? সেকশন 139 আর সেকশন 140 অফ দি কোম্পানিজ অ্যাক্ট প্রোভাইড দি রুলস ফর অ্যাপয়েন্টমেন্ট। অডিটরের যে অ্যাপয়েন্টমেন্ট হয়, রিঅ্যাপয়েন্টমেন্ট হয়, ধরো 1 বছর অডিট করলো, শ্রেয়া মিউট কর, শ্রেয়া। 1 বছর অডিট করলো, আবার মনে করা হলো তার কাজে খুব সন্তুষ্ট আমরা, তাকে পরের বছরও রাখতে চাই, তাহলে রিঅ্যাপয়েন্টমেন্ট হবে। এবার তাকে রাখতে চাই না, রিমুভ করতে হবে, অথবা সে রিজাইন দিতে পারে যে আর অডিট করব না, কোনো সহযোগিতা পাচ্ছি না, অডিট করব না। তাহলে এই জিনিসগুলো কোথায় আছে? বলছে 139 আর 140 সেকশনে এইগুলো বলা আছে, ঠিক আছে? এগুলো শর্ট কোশ্চেনের জন্য। আর 141-এ কি দেওয়া আছে? কোয়ালিফিকেশন অ্যান্ড ডিসকোয়ালিফিকেশন। একজন অডিটর হতে গেলে তার কোয়ালিফিকেশন কি, আর ডিসকোয়ালিফিকেশন মানে হচ্ছে কোন কোন কোয়ালিফিকেশন থাকলে সে অডিটর হবে না, অথবা অডিটর হলেও কোয়ালিফিকেশন থাকলেও সে তাকে অডিটর হিসেবে চিহ্নিত করা যাবে না। এইবার আমরা দ্বিতীয়টা দেখলাম কি? ট্রাস্ট। দেখতে পাচ্ছ ট্রাস্ট দেখেছিলাম, ট্রাস্ট অর্গানাইজেশন। এই ট্রাস্ট অর্গানাইজেশনটা কি? এই যে ট্রাস্ট অর্গানাইজেশন, ট্রাস্ট মানে হচ্ছে ধরো কোনো মাইনর কাকে বলে নীলাঞ্জন? মাইনর কাকে বলে? স্যার মাইনে ওই ছোটখাটো কোন কোম্পানি, কোন ইয়ে না, মাইনর হচ্ছে 18 বছর পূর্ণ 18 হয়নি, হয়নি। তাদেরকে মাইনর বলে, হ্যাঁ, তাই না? ছোট, হ্যাঁ। আবার ছোট বড় বলে ব্যাপার নেই, 18 বছর পূর্ণ হয়নি তাকে মাইনর বলবো, তাই কি না বলো? ও হ্যাঁ হ্যাঁ। শ্রেয়া? হ্যাঁ স্যার। তার উইডো, ধরো বিধবা, অথবা ফিজিক্যালি ইনক্যাপাবিলিটি রয়েছে, মানে কি? ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ টাইপ। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, ঠিক আছে? তারা কি করতে পারে? তারা তো ঠিকমতো চালাতে পারে না, তারা তো ঠিকমতো চলতে পারে না, তখন তাদেরকে চালানোর জন্য আরেকজন লোক রাখতে হয়, তাই না? আরেকজন লোকের তত্ত্বাবধানে ওরা চলে। কি আমার কথাটা বোঝা গেছে? এখন হ্যাঁ, স্যার। উইডোরা হ্যাঁ, কিন্তু স্যার। নিজেরা চাকরি করে, তারা চলে, কিন্তু আগে কি হতো? উইডোরা দেখা গেলো চাকরি করে না, তখন পরিবারে হয়তো যারা বড় থাকে তাদের কথা শুনে চলতে হয়। মাইনর কিন্তু সব সময় যেহেতু কন্ট্যাক্ট করতে পারে না মাইনররা, সেই কারণে অধিকার নেই যতক্ষণ না সে মেজরিটি অ্যাক্টে পড়ছে, তার জন্য তার হয়ে সমস্ত সম্পত্তি কে দেখে? অন্য লোক। এটা সিনেমায় দেখা যায় তো, বাস্তবেও কিন্তু হ্যাঁ তাই, স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে? ধরো কেউ ব্লাইন্ড, তাহলে তার হয়ে আরেকজন দেখবে, তাই না? তাহলে হ্যাঁ, স্যার। ওইগুলো কি বলে? ট্রাস্ট, ঠিক আছে? বোঝা গেল ট্রাস্ট কাকে বলে? ইয়েস স্যার, ইয়েস স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, পাবলিক ওয়েলফেয়ার ইনস্টিটিউশন মানে কি? পাবলিকদের তোমাকে সেবা দিচ্ছে, স্কুল, কলেজ, হসপিটাল, চ্যারিটেবল ইনস্টিটিউশন, তাই না? তাহলে বোঝা গেল এটা। এরপরে হ্যাঁ, স্যার। দেখো আমরা চলে আসছি কি লাস্টে? স্পেশাল স্ট্যাটিউটের মধ্যে কি পড়ছে? বলছে হুইচ আর অটোনোমাস অ্যান্ড ফর্মড বাই দি গভর্নমেন্ট উইজ আন্ডার স্পেশাল স্ট্যাটিউটের মধ্যে হতে গেলে অটোনোমাস হতে হবে।
অটোনোমাস। হ্যাঁ, স্যার মাইনেটা কি স্যার এটা? অটোনোমাস মানে কি? মানে গভর্নমেন্টের দ্বারা পরিচালনা নয়। ক্লিয়ার? তারা নিজের একটা বডি থাকবে, তারাই পরিচালনা করবে। ক্লিয়ার? ও তাদের ধরো আলাদা একটা তুমি নিজেরাই অটোনোমাস হলে, তুমি একটা কোম্পানি করলে 4 জন মিলে, তখন এই 4 জনই চালাবে কোম্পানিটাকে। কিন্তু মানে গভর্নমেন্টের একটা গভর্নমেন্টের সহযোগিতা আন্ডারে আছে, নয়। গভর্নমেন্টের হয়তো ফান্ড আছে, কিন্তু অটোনোমাস, তারা গভর্নমেন্টের দ্বারা চালিত নয়। ক্লিয়ার? অথবা ধরো আরো বলতে পারি দামোদর ভ্যালি কর্পোরেশন, যেগুলো কর্পোরেশন নাম দিয়েছে না, কর্পোরেশন, আগে কমিশন ছিল, দামোদর ভ্যালি কর্পোরেশন, ডিভিসি, নাম শুনেছ? হ্যাঁ স্যার। এই দামোদর ভ্যালি কর্পোরেশন যারা আছে তারা অটোনোমাস। রিজার্ভ ব্যাংক, আরবিআই, আরবিআই কিন্তু অটোনোমাস। ঠিক আছে? হ্যাঁ আরবিআই এরা তো নিজেরাই পরিচালনা করে। নিজের দ্বারা পরিচালিত হব, কিন্তু বাস্তবে হতে পারে না, তাই না? আমরা দেখি যাক গিয়ে, কিন্তু আমাদের আইনে আছে আরবিআই হচ্ছে নিজস্ব দ্বারা। তারপর তো ক্যালকাটা ইউনিভার্সিটি, এটাও নিজেদের দ্বারা পরিচালনা হবে, সরকার বলবে যেটা সেটা নাও করতে পারে তারা। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তারপর দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, কলকাতা ট্রান্সপোর্ট, এই ট্রামওয়ে, কলকাতা ট্রাম, কলকাতা যে ট্রাম কোম্পানি আছে সেই ট্রাম কোম্পানি কিন্তু অটোনোমাস। ঠিক আছে? তারপর ধরো এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, নাম শুনেছ? বলে আমরা এইগুলোকে দেখছি কি, এইগুলোকে দেখছি তোমার অ্যাকচুয়ালি স্পেশাল স্ট্যাটিউট দ্বারা তৈরি করা হয়েছে, স্পেশাল আইন দ্বারা তৈরি করা হয়েছে। কি আমার কথা বোঝা গেল কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তখন হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি আজকে এই অবধি রাখছি, অনেকটা হলো কিন্তু। হ্যাঁ স্যার। আমি চার্ট অনুযায়ী করছি, তোমাদের সুবিধে তাড়াতাড়ি হয়ে গেল অনেকটা। তাহলে আমরা দেখছি, আরেকবার দেখে নিই। অডিট বাই, কি বললাম, আউটসাইডার, একটা ইনসাইডার। হ্যাঁ, ইনসাইডার মানে হচ্ছে ইন্টারনাল অডিটর বা ইন্টারনাল অডিট, আর একটা হচ্ছে এক্সটার্নাল অডিটর বা এক্সটার্নাল অডিট। তারপর দেখলাম এক্সটার্নাল অডিট যেটা, সেটাকে ভাগ করা হয়েছে 5টা ভাগে, অন দি বেসিস অফ অর্গানাইজেশন। আচ্ছা, তারপরে অন দি বেসিস অফ টাইম, অন দি বেসিস অফ লিগাল আসপেক্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে অন দি বেসিস অফ নেচার অ্যান্ড স্কোপ, অন দ্য বেসিস অফ স্পেসিফিক অবজেক্টিভ। এইবার দেখলাম অন দি বেসিস অফ অর্গানাইজেশন বলতে এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে, আমি কালিটা চেঞ্জ করি, একটা হচ্ছে নন গভর্নমেন্ট, একটা গভর্নমেন্ট। আবার দেখলাম অন দি বেসিস অফ টাইম যেটা, সেটা দুটো ভাগে না 3টে ভাগে ভাগ করা হয়েছে, এটা কন্টিনিউয়াস, পিরিয়ডিক্যাল আর ইন্টেরিম। সবাই বুঝতে পেরেছে এগুলো? হ্যাঁ স্যার। তারপর হচ্ছে অন দি স্যার, বেসিস অফ স্যার। লিগাল আসপেক্ট, লিগাল আসপেক্টে দুটো ভাগ করেছে, এটা কম্পালসারি, একটা ভলেন্টারি। ভলেন্টারি মানে হচ্ছে করতেও পারে নাও করতে পারে। অন দি বেসিস অফ স্কোপ, নেচার অ্যান্ড স্কোপ, সেটা ভাগ করা হয়েছে দুটো ভাগে, একটা হচ্ছে কমপ্লিট অডিট, একটা পার্শিয়াল অডিট। আরেকটা হচ্ছে অন দি বেসিস অফ স্পেসিফিক অবজেক্টিভ, এইটা অনেক বড় আছে, অনেকগুলো অডিট আছে। ক্যাশ অডিট আছে, তারপরে ব্যালেন্স শিট অডিট, স্ট্যান্ডার্ড অডিট, হিউম্যান রিসোর্স অডিট, কস্ট অডিট, ম্যানেজমেন্ট অডিট, সিস্টেম অডিট, সোশ্যাল অডিট, প্রপ্রাইটারি অডিট, পারফরমেন্স অডিট, ট্যাক্স অডিট, ফার্ম অডিট, স্পেশাল অডিট, এনার্জি অডিট, আর হচ্ছে এনভায়রনমেন্ট অডিট। অডিট মানেই হচ্ছে গণনা করা, অথবা যে কাজটা করছি সেটা ঠিক মতো করছি কিনা চেক করা। ঠিক আছে? যদি আমি এনভায়রনমেন্ট অডিট বলি, সাপোজ একটা এনভায়রনমেন্টের মধ্যে কোন কোন কোম্পানিগুলো পলিউশন বেশি দিচ্ছে, পলিউশন বেশি ছড়াচ্ছে, সেই কোম্পানিগুলোকে দেখতে হবে। ঠিক আছে? এটাই হচ্ছে এনভায়রনমেন্ট অডিট। এবং কিভাবে এই পলিউশনটা কমানো যায়, যার জন্য দেখবে সিএসআর বলে একটা কথা আছে। কোম্পানিগুলো যেহেতু বিভিন্ন কোম্পানি পলিউশন তৈরি করে, সেই কারণে কোম্পানি একটা অংশ সেন্ট্রাল গভর্নমেন্টকে দেয়, প্রফিটের একটা অংশ টাকা তোমার ট্যাক্স হিসাবে দেয়। ঠিক আছে? কিসের জন্য? এই পলিউশনটাকে কন্ট্রোল করার জন্য। কি বোঝা গেল আমার কথাটা? হ্যাঁ স্যার। গিয়ে
তারপরে দেখো স্ট্যাচুটারি অডিট, নন স্ট্যাচুটারি অডিট। স্ট্যাচুটারি অডিটের মধ্যে 3টে পার্ট, নন স্ট্যাচুটারির মধ্যে 3টে পার্ট। 3টে পার্ট হচ্ছে সোল প্রপ্রাইটর, যে মালিক, পার্টনারশিপ 2 বা ততোধিক ব্যক্তি, আর ইন্ডিভিজুয়াল মানে একক। তাহলে এই অবধি আমি আজকে রাখছি। হ্যাঁ স্যার। আরো কোনো প্রশ্ন থাকলে বলো। নো স্যার। অনেকটা পড়িয়ে দিলাম কিন্তু আজকে তোদের। হ্যাঁ, হ্যাঁ, নো কারো- প্রবলেম স্যার। নেই? ঠিক আছে, নেই। তাহলে Okay. এখানে রাখছি। মোনালিসা কবিরাজ, মোনালিসা কবিরাজ, হ্যাঁ স্যার। কোনো সমস্যা আছে? না স্যার। ঠিক আছে, রাখলাম তাহলে। হ্যাঁ।